প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, ফেসবুক লাইভ ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। প্লান্ট ইঞ্জিনিয়ারিংয়ের আজকের 4 নম্বর ক্লাস। তোমাদের সাবজেক্ট কোড 67063। এই ক্লাসে আমি আছি তোমাদের সাথে এস.এম. ফারুক হোসেন, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। তিন নম্বর অধ্যায়ের গত ক্লাসে প্লান্ট রক্ষণাবেক্ষণের আমরা যে বিষয়গুলো পড়েছিলাম, প্লান্ট রক্ষণাবেক্ষণ থেকে রুটিন ওয়ার্ক এবং সময়ভিত্তিক বয়লার পরিদর্শন পদ্ধতি পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকে এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করার চেষ্টা করি। বাকি অংশের মধ্যে আছে ব্রেকডাউন রক্ষণাবেক্ষণ, লেথ মেশিন, মিলিং মেশিন রক্ষণাবেক্ষণ, ক্রেন, লিফট, পাম্প এবং কম্প্রেসার রক্ষণাবেক্ষণ। ব্রেকডাউন রক্ষণাবেক্ষণ বলতে, ব্রেকডাউন মানে কোনো যন্ত্রাংশ যদি নষ্ট হয়ে যায় বা কার্য অনুপযোগী হয়ে যায়, ভেঙে যায়, সেক্ষেত্রে এই যন্ত্রাংশটিকে পরিপূর্ণরূপে পরিবর্তন করে তার সমস্যার সমাধান করা হয়। এই পরিবর্তন করার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে দ্রুত সময়ের মধ্যে এই রক্ষণাবেক্ষণ কাজটি সেরে ফেলতে হবে। আদারওয়াইজ যদি কোনো যন্ত্রাংশ ভেঙে যায়, সে সময় প্রোডাকশান রানিং রাখাটা সম্ভব হয় না। সে কারণে এই সময়ে আমাদের প্ল্যান্টে পূর্বেই পরিকল্পিতভাবে এই খুচরা যন্ত্রাংশসমূহ রাখার চেষ্টা করা এবং এই যন্ত্রাংশ পুনঃসংযোজন বা মেরামতের জন্য যে সকল সহযোগী ইকুইপমেন্ট প্রয়োজন, পার্টস প্রয়োজন বা যন্ত্রপাতি প্রয়োজন, সেগুলো রাখা এবং সাথে সাথে দক্ষ কারিগর বা প্রকৌশলী রাখা, যিনি খুব দ্রুত তার সাথে এই যন্ত্রাংশটিকে সংযোজন করে আবার মেশিনটিকে নতুনভাবে চালু করে প্রোডাকশানে যেতে পারেন। আদারওয়াইজ প্রোডাকশান যদি দেরি হয় তাহলে আমাদের পুরা প্ল্যান্টেই প্রোডাকশান কস্ট বেড়ে যাবে, শ্রমিক বসে থাকবে, তারপরে মেশিন বন্ধ থাকবে, অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে। এ কারণে কোনো যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে, ভেঙে গেলে তার রিকভারি করার মতো অতিরিক্ত স্পেয়ার পার্টস প্ল্যান্টে থাকা দরকার, সাথে সেটা মেরামত করার মতো দক্ষ জনশক্তি আমাদের থাকা জরুরি। এবং এক্ষেত্রে অনেক ক্ষেত্রে চিন্তা করা হয় যে অতিরিক্ত তহবিলও যেন সাথে সাথে থাকে, যাতে যে কোনো ধরনের সমস্যা সহজে সমাধান করা যায়। এর পরে আমরা দেখেছি যে লেথ মেশিন, মিলিং মেশিন আমাদের খুবই গুরুত্বপূর্ণ মেশিন, যেটা আমরা মেশিন শপে ঢুকেই প্রথমেই লেথ মেশিন দিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। সে লেথ মেশিনের কিছু কিছু অংশ আছে যেগুলো রক্ষণাবেক্ষণ করতে হয় মাঝে মাঝে, যেমন চেঞ্জ হুইল, শেয়ার পিন একটা অংশ। এই চেঞ্জ হুইল শ্যাফটের প্রান্ত গিয়ার ট্রেনকে বিপজ্জনক ওভারলোড থেকে রক্ষা করার জন্য শ্যাফটের যে প্রান্তে স্লাইড স্লিপে একটি শেয়ার পিন যুক্ত করা হয়। এই পিনকে প্রতিস্থাপন করতে 4 মিলিমিটার ব্যাস এবং 20 মিলিমিটার দীর্ঘ স্লাইড পিনকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে নাট, ওয়াশার এবং চেঞ্জ হুইল শ্যাফট থেকে বের করা হয়। এরপর ভাঙা পিনকে শ্যাফট ও স্লিপ থেকে বের করে আনা হয়, সবশেষে নতুন পিন সংযোজন করা হয়। এছাড়া আছে আমাদের লিড স্ক্রু শেয়ার পিন। লিড স্ক্রুকে অতিরিক্ত বলের বিপরীতে রক্ষা করার জন্য গিয়ারবক্সের কাছে লিড স্ক্রুতে একটি শেয়ার পিন ব্যবহার করা হয়। এটাকেই সাধারণত টর্ক লিমিটারের কভার প্লেট সরিয়ে ফেলে গিয়ারবক্সের উপর থেকে ঠেলা দিয়ে শেয়ার পিন অ্যাসেম্বলিকে আলগা করা হয় এবং পরবর্তীতে পিনটাকে প্রবেশ করানো হয়।
এছাড়া আমরা দেখি ড্রাইভ বেল্ট। পুলিতে ড্রাইভ বেল্ট লাগাতে মোল্ডেড প্রান্ত গার্ডকে মুক্ত করা হয় এবং দুই পুলির মধ্যবর্তী কোনো বিন্দুতে বেল্টের উপর আঙ্গুলের চাপ দিয়ে টান পরীক্ষা করা হয়। চিত্রের মধ্যে তোমাদেরকে আমি বেল্ট দেখিয়েছি, দেখো বেল্টের কানেকশানগুলো কিভাবে থাকে। এই টান পর্যবেক্ষণ যদি না করা হয়, এখানে গিয়ারের কানেকশানগুলো হবে না। বেল্ট যদি ঢিলা হয়ে যায় তাহলে তার সাথে যে পুলি সংযোগ থাকবে সেগুলো শুধু শুধু ঘুরবে, বেল্টকে নিয়ে ঘুরতে পারবে না, অন্য শ্যাফটকে সাথে রাখতে পারবে না, অন্য গিয়ার বা পুলিকে সাথে রাখতে পারবে না। সে কারণে সবসময় টান পরীক্ষা করা যে সঠিকভাবে অন্যটার সাথে লেগে থাকে। এই বেল্টটা তোমরা খুব খুব গ্রামে থেকেও দেখা যায়, আবার তোমরা এখন যারা ষষ্ঠ বর্গে পড়ছো তোমাদের জন্য এটা খুব একটা পরিচিত জিনিস। তোমরা সব জায়গায় দেখো, মেশিনের, লেদ মেশিনের তোমরা যখন কোনো কাজ করো তখন এটা দেখো। এরপরে সাথে সাথে সব মেশিনগুলোতেই কম বেশি বেল্ট ব্যবহার করা হয়। পুলির সাহায্যে এটাকে সংযুক্ত করে শক্তি পরিবহনের জন্য। তো এখানে সবসময় আঙ্গুলের চাপ দিয়ে তোমাকে পরীক্ষা করে দেখতে হবে, না হলে এটা যদি ঢিলা হয়ে যায় তাহলে শক্তি পরিবহন করতে পারবে না, সে শুধু শ্যাফট ঘুরবে কিন্তু বেল্ট কানেকশান হবে না। এছাড়া আবার যদি টান বেশি হয়ে যায় সেক্ষেত্রেও অসুবিধা হবে, ছিঁড়ে যেতে পারে। সেজন্য পরিমিত পরিমাণ টান রাখাটা খুবই জরুরি। এরপরে আছে আমাদের ভি বেল্ট টেনশন সমন্বয় করা। অ্যাডজাস্টিং স্ক্রু লক নাট ঢিলা করে যাতে টেনশন বাড়ে এবং সঠিক টেনশন সমন্বয় করতে বেডের সাপেক্ষে স্ক্রুকে টাইট দেওয়া হয়। এটাও আগে বলেছি যে বেশি ঢিলা হওয়াও সমস্যা, আবার বেশি টাইট হলেও সমস্যা। দুটাকেই অ্যাডজাস্ট একটা সমন্বয় করে নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে, তাহলেই বেল্ট সাহায্যে পুলি এবং গিয়ারে শক্তি স্থানান্তর করা যাবে। এরপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে স্যাডল স্ট্রিপস। পিছনের এবং সামনের স্যাডল স্ট্রিপের ক্ষয় স্যাডলের উপর তলের স্লিপকে সমন্বয় করে পুষিয়ে নেওয়া যায়। এখন এখানে দেখো পিছনের দুটি এবং সামনের প্রতিটির জন্য একটি করে স্ট্রিপ থাকে। এটা সমন্বয়ের জন্য সকেট হেড স্ক্রুকে ঢিলা করা হয়। এরপরে স্লটেড হেড স্লিপকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সামান্য ঘোরানো হয় এবং সবশেষে ক্যাপ স্ক্রুকে আটকানো হয়। এ সময় অতিরিক্ত সমন্বয়ের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হয়, কারণ স্লিপের 30 ডিগ্রি পরিমাণ ঘূর্ণনে স্ট্রিপ আনুমানিক 0.1 মিলিমিটার পর্যন্ত এগিয়ে বা পিছিয়ে যায়। এভাবেই সমন্বয় করে এটাকে অ্যাডজাস্ট করতে হয়। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে টেল স্টক, বেড ক্লাম্প। টেল স্টক এবং বেড ওয়ের মধ্যে স্থাপিত সেলফ লকিং বোল্টের মাধ্যমে বেড ক্লাম্পের লিভারের কৌণিক আবদ্ধ অবস্থান সমন্বয় করা হয়। টেল স্টক ও বেড ওয়ের মধ্যে স্থাপিত সেলফ লকিং বোল্ট থাকে একটা। এই বোল্টটাকে টাইট দিয়ে বা এই বোল্টটাকে ঘোরানো বিভিন্নভাবে টাইট দেওয়ার বিভিন্নভাবে সমন্বয় করে এই লিভারের কৌণিক আবদ্ধ অবস্থানকে সমন্বয় করা হয়। এরপরে আছে ক্রস স্লাইড। ক্রস স্লাইডের সামনের তলের স্লটেড হেড স্ক্রুকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে ট্যাপার জিপ স্ট্রিপের ক্ষয় সমন্বয় করা হয়। এর জন্য প্রথমেই পিছনের একই স্ক্রুকে ঢিলা দিতে হয় এবং সমন্বয়ের পর পুনরায় টাইট দিয়ে নতুন অবস্থানে স্ট্রিপকে আবদ্ধ করতে হয়। এই ক্রস স্লাইড তোমরা দেখেছো, এখানে চিত্রের মধ্যে আমি দেখাইছি, আগেরটাও দেখো, টেল স্ট্রাকটাও চিত্রের মধ্যে দেখানো আছে। এখানে লক নাট কীভাবে সমন্বয় করতে হবে, সেলফ লকিং বোল্ট যেটা, এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখো হেড স্ক্রুকে, ক্রস স্লাইডের যে একটা স্ক্রু আছে এটাকে কিভাবে সমন্বয় করতে হবে। এছাড়া আমাদের লেদ মিলিং মেশিনের আরও যে অংশগুলো আছে, টপ স্লাইড। এই টপ স্লাইড স্ট্রিপের ক্ষয় সমন্বয়ের জন্য টপ স্লাইডের সামনের তলে 4টি সকেট স্ক্রুকে ঘোরানো হয়। এই সকেট স্ক্রুগুলো চিত্রের মধ্যে দেখানো হচ্ছে, দেখো এই সকেট স্ক্রুকে ঘোরানোর মাধ্যমে টপ স্লাইডকে অ্যাডজাস্ট করা হয়। এরপরে আছে আমাদের ক্রস স্লাইড নাট।
ক্রস স্লাইড নাটের ব্যাকলাশ দূর করার জন্য ক্রস স্লাইডের উপরের তলে শুধুমাত্র পিছনের সকেট, ক্যাপ হেড স্ক্রু জোড়া ঢিলা টাইট দিয়ে এটাকে সমন্বয় করা হয়। ক্রস স্লাইডের উপরের তলে দেখো তোমরা এখানে চিত্রের মধ্যে দেখানো আছে এটাকে কিভাবে সমন্বয় করতে হবে। এছাড়া আমাদের যে জিনিসটা এখন আমরা আসতে চাচ্ছি, লেদ মেশিন, মিলিং মেশিনের পরে আছে আমাদের ক্রেন, লিফট, পাম্প এবং কম্প্রেসার রক্ষণাবেক্ষণ। হাইড্রোলিক ক্রেনের ক্ষেত্রে দেখো এখানে এর একটা মাস্তুল থাকে কেন্দ্রীয় স্তম্ভের সাথে। এই মাস্তুলের সাথে জিপ টাই যুক্ত থাকে। টাইয়ের দৈর্ঘ্য কম বেশি করে কেন্দ্রীয় স্তম্ভ থেকে কাছের অথবা দূরের বস্তুকে উঠানোর জন্য যে যন্ত্র সেট করা হয়, জিবের সাহায্যে বস্তুকে প্রয়োজন মতো উপরে ওঠানো ও নামানো যায়। এখানে হাইড্রোলিক ক্রেনের একটা জিগার ব্যবহার করা হয়। এটা একটা চেন বা রশির সংযোগ ব্যবস্থা। এটাকে ভার উত্তোলন কাজে ব্যবহার করা হয়। এই রশিটি বিভিন্ন পুলির মাধ্যমে ক্রেনের র্যামের সাথে যুক্ত থাকে। আর র্যাম ও সিলিন্ডারের সমন্বয়ে গঠিত এই জিগারটি মাস্তুলের সাথে লাগানো থাকে, যা র্যামের ও রশির বেগের অনুপাত বৃদ্ধি করতে সহায়তা করে। এখানে একটা চিত্র দেখানো আছে, দেখো সিলিন্ডারের মধ্যে যখন উচ্চ চাপে পানি প্রবেশ করানো হয় তখন এর সাথে স্থাপিত এই পুলি আর র্যাম বাইরে বের হয়ে যায়, সামনের দিকে এগিয়ে যায়। এখন এখান থেকে ওই র্যাম বের হয়ে যাওয়ার পরে তখন রশিতে টান পড়ে এবং দূরে সরে যায় এবং এরপরে পুলের দূরত্ব বৃদ্ধি পায়। তারপরে আবার যখন আমরা ওটাতে কোনো ভার দিয়ে দিই, এরপরে দেওয়ার পরে এটা পিছন থেকে আমরা ভাল্ব খুলে দিলে তখন সিলিন্ডারের ভিতরের পানিগুলো বের হতে থাকে। এরপরে ধীরে ধীরে ওই জিনিসটাকে সে উঠাই নিয়ে আসতে পারে, ভার উত্তোলন করতে পারে। চিত্রের মধ্যে একটা ক্রেনের চিত্র দেখানো আছে। এটা খুব কমন চিত্র, তোমরা যারা বিভিন্ন কাজে ব্যবহার করো সাধারণত এগুলো, এই গুগল এখন একটা সার্চ ইঞ্জিন, জাস্ট নাম লিখে সার্চ দিলে এই চিত্রগুলো অহরহ বের হয়ে আসবে। যদি তোমরা এখান থেকে দেখে নিবা, তোমাদের অনেকের কাছে এই চিত্রগুলো আছে এবং এই চিত্র, এটা একটা ইম্পর্ট্যান্ট টপিকস। হাইড্রোলিক ক্রেন এখন বহুল ব্যবহৃত। এটাকে খুব বিভিন্ন সিস্টেম করে এটাকে রক্ষণাবেক্ষণ করতে হয়। এই যে কাজটা এটা দেখালাম, এটা তোমাদের একটা কাজ। এই ক্রেনটা কীভাবে কাজ করে সেটা তোমাদেরকে আমি দেখালাম। এরপরে আছে দেখো একটা ক্রেন লিফটের ক্ষেত্রে যে সমস্ত গিয়ার ব্যবহার করা হয়, এই গিয়ারের কিছু মেনটেনেন্স আমাদেরকে খেয়াল করতে হয়। সেটা হলো এর গিয়ারের টুথ থিকনেস যাতে না কমে, ক্ষয় হয়ে, সেজন্য কাঙ্ক্ষিত মাত্রায় লুব্রিকেশন করা। নির্দিষ্ট মাত্রা অধিক ক্ষয় হলে নতুন গিয়ার দ্বারা এটাকে পরিবর্তন করে ফেলা। এরপরে গিয়ারের বোর, কিওয়ে, স্প্লাইন, টুথ সারফেস, টুথ এজ ব্যবহারের ফলে বার্স সৃষ্টি হতে পারে, এজন্য মাঝে মাঝে স্ক্রাবার বা ফাইল দিয়ে এটাকে পরিষ্কার করা। এই যে তো গিয়ারের মেনটেন্যান্সগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এরপরে ক্রেনের মেনটেন্যান্সের ক্ষেত্রে ওই প্রথমে যেটা বলতেছিলাম, ক্রেনের ক্ষেত্রে তার রোপ, হুইল, বিয়ারিং, কাপলিং সমূহ পরিদর্শন করতে হবে। এগুলো মাঝে মাঝে চেক দিতে হবে কোথাও কোনো ফাটল বা কোনো স্ক্রাপার আছে কিনা। এছাড়া কি এবং বোল্ট জোড়াগুলো দেখতে হবে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে আমাদের দেখতে হবে এখানে ঝুলন্ত পুলিসমূহ, ঝুলন্ত পুলিসমূহ পরিদর্শন করা ও ত্রুটি মেরামত করা, ব্রেক সমূহ দেখা, সেগুলোকে প্রয়োজনীয় মেরামত করা। যেসব অংশ আবার বাইরে থেকে দেখা যায় না সেগুলো কভার খুলে ভিতরের অংশগুলো মাঝে মাঝে পরিদর্শন করা এবং সকল ক্ষেত্রে দেখা লুব্রিকেন্ট এবং লুব্রিকেশনগুলো ঠিকমতো কাজ করছে কিনা সে জিনিসগুলো আমাদেরকে খেয়াল করা। এরপরে আমাদের আছে লিড স্ক্রু। দীর্ঘ ব্যবহারের পরে লিড স্ক্রু এর থ্রেডগুলো
লিড স্ক্রু থ্রেডগুলো অনেক সময় ক্ষয় হয়ে পাতলা হয়ে যায়, এই জন্য মাঝে মাঝে এটাকে লুব্রিকেটিং করা। থ্রেডগুলো 0.3 মিলিমিটারের কম ক্ষয় হলে নতুন করে থ্রেড কেটে লিড স্ক্রুকে ব্যবহার উপযোগী রাখা, আবার এর বেশি ক্ষয় হলে কেটে ফেলে নতুন একটি সংযোজন করা। এই সমস্ত কাজগুলো জরুরি। এছাড়া লিড স্ক্রু বেয়ারিংয়ে মাঝে মাঝে লুব্রিকেন্ট প্রয়োগ করা এবং কাজের শেষে লিড স্ক্রুকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটাকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করা। এছাড়া আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে শ্যাফট এবং পুলির অ্যালাইনমেন্ট। শ্যাফটের ক্ষেত্রে শ্যাফট ও পুলির যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, বেল্ট ভালোভাবে কাজ করে না। এক প্রান্তের পুলি থেকে বেল্ট বের হয়ে না আসে সেদিকে খেয়াল করতে হবে। এরপর ফ্লাঞ্জ এবং ধাপযুক্ত কোনো পুলির ঘাত থেকে বেল্ট উপরের দিকে চলে না আসে, সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। চালক শ্যাফট এবং পুলির অ্যালাইনমেন্ট পরীক্ষা করতে হবে। এছাড়া আছে আমাদের বেল্ট এবং রোপ। শক্তি পরিবহনে বেল্ট এবং রোপ খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত এর টান পরীক্ষা করা, যেটা আগেই বলেছি। কোনো ক্ষত আছে কিনা সেটা দেখা খুবই জরুরি। ক্লিনিং করা, ড্রেসিং করা। এছাড়া লেদার বেল্টের ক্ষেত্রে সূক্ষ্ম ফাইবার সমূহকে পরিষ্কার রাখা ও পরিমাণ মতো লুব্রিকেশন করা। আবারও বলছি, বেল্টের টেনশন টেস্ট করা, এটা পরিমাণ মতো টাইট রাখতে হবে। কম টাইট অতিরিক্ত স্নিপ সৃষ্টি করে, আবার শক্তি পরিবহন কম হয়, এবং বেশি টাইট হলে বেয়ারিংয়ে স্ট্রেন বেশি হতে পারে, দ্রুত এটা ভেঙে যাওয়ার দিকে যেতে পারে। এছাড়া আমাদের কাছে যেটা আছে যে লিফট সিস্টেমে আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ, এই লিফট আমরা দেখো চিত্রের মধ্যে দেখানো আছে। লিফট তোমরা অনেকেই দেখেছো, চড়েছো। এই লিফট যদি দুর্ঘটনা ঘটে তাহলে এটা সবার জন্য ক্ষতিকর। মানবিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, ব্যবসার ক্ষতি, প্রাতিষ্ঠানিক ক্ষতি, সব দিক থেকে ক্ষতি। সুতরাং লিফটের ক্ষেত্রে খেয়াল করতে উচ্চ ভবনে ব্যবহার করা হয়। কোনো ক্ষেত্রে লিফট ছোট ছোট কাজেও ব্যবহার করে। তো সাধারণত আমাদের দেশে উচ্চ ভবনগুলোতে লিফট ব্যবহার করে, এই লিফটে ওঠানামার কাজ করে। এখানে লিফটটা যে পথে ওঠানামা করে এই মেকানিজমটা সবসময় পর্যবেক্ষণ করা। অনেক সময় আমাদের দেশে এটাতে অধিক ভার বহন ক্ষমতার ক্ষেত্রে অ্যালাউন্স রেখে চেষ্টা করা, কারণ অনেক সময় শব্দ করে। যেরকম আমরা যখন লিফটে উঠি, লোক সংখ্যা বেশি হয়ে গেলে শব্দ করে, এরপর অনেকে নামতে চায় না। এটা একটা কমন জিনিস। তো সচেতনতার সাথে নেমে যাও, এবং ওই সময় মেনটেনেন্সের ক্ষেত্রে আমরা যখন এটাকে ডিজাইন করব, আমাদের আরও কিছু অ্যালায়েন্স রেখে ডিজাইন করা, যাতে ওই যখন সেন্সরটাকে শব্দ করবে তার আরও যেন কিছু লোড সে নিতে পারে, সে সময়ে যেন তাকে আমরা সেই ধরনের সেন্স আমরা করতে পারি। তো এখানে লিফটের ক্ষেত্রে আমাদের দেখতে হবে লিফট যাতে কোনোভাবে ব্যর্থ না হয়। এখানে সব দিক থেকে আমাদের সুরক্ষা অনুযায়ী লিফটকে সুরক্ষা মেনটেন করেই আমাদের লিফটকে মেনটেনেন্সে রাখতে হবে। প্রতিনিয়ত পরিদর্শন করতে হবে, প্রতিনিয়ত তার ডাটা কালেক্ট করতে হবে, সে কতটুকু লোড নিচ্ছে, কোথাও অসুবিধা হয়েছে কি না। তার এখানে কয়েকটা জিনিস ওয়্যার রোপ ব্যবহার করা হয়। এক্ষেত্রে কোনো ক্ষেত্রে এর যথাযথ যত্ন এবং সঠিক ব্যবহারের ওয়্যার রোপের আয়ু বাড়ে এবং সহজ নড়াচড়াও কাজে ব্যবহার সুবিধা পাওয়া যায়। এখানে ক্ষয় রোধের জন্য পরিমিত পরিমাণ লুব্রিকেশন থাকা। আবার এটা যখন সংরক্ষণ করা হয় তখন কোনাকার ড্রাম পরিহার করে শুকনো স্থান, মসৃণ স্থান নিশ্চিত করা, এবং এখানে যে স্থান দিয়ে ওই ড্রাইভ, বেল্ট বা পুলি বা গিয়ার এগুলো চলাচল করে সেসব জায়গাগুলো প্রতিনিয়ত দেখা। আবার এখানে যে প্রোগ্রাম দিয়ে এটাকে চালু করা আছে সেটাও মাঝে মাঝে দেখা, চেক করা কোনো অসুবিধা আছে কিনা, কন্টিনিউ এটাকে পরিদর্শনতা রাখা। এছাড়া আমরা যেটা দেখি কম্প্রেসরের ক্ষেত্রে আমাদের যেসব জিনিসগুলো খেয়াল করতে হবে সেটা হলো কম্প্রেসরের ইউজার ম্যানুয়ালটাকে আমাদের পূর্ণরূপে পড়তে হবে। এরপরে এই ইউজার ম্যানুয়ালেই বিস্তারিত তথ্য দেওয়া আছে যে এটাকে কিভাবে মেনটেন করতে হবে। আবার
এর নাটবোর্ডগুলো ঠিকঠাক মতো টাইট দিতে হবে, কারণ কম্প্রেসার একটু কম্পন থাকে। এই কম্পনের কারণে নাটবোর্ড অনেক সময় ঢিলা হয়ে যায়। এটাকে প্রতিনিয়ত টাইট দেওয়ার ব্যবস্থা রাখা। এরপরে ইনটেক ভালভসমূহ পরিষ্কার করার চেষ্টা করা সব সময়ের জন্য, এবং ইনটেক ভালভকে মাঝে মাঝে চেক করা ভালভগুলো কাজে আছে কিনা, তার যে জিনিসগুলো যার জন্য যেটাকে লাগানো হয়েছে এখানে চলমান আছে কিনা, কোনো ধূলিকণা বা আবদ্ধ অবস্থানে সেটাকে ভেন্টগুলো কাজ করছে কিনা সেই জায়গাগুলো পরিষ্কার করা। এরপরে হোজ পাইপটাকে দেখা, হোজ পাইপে কোনো সমস্যা হচ্ছে কিনা, বিশেষ করে কোনো লিক আছে কিনা, বা এখানে কোনো ময়লা জমে সেই জায়গাগুলো নষ্ট হয়েছে কিনা, বা কোথাও স্ট্রেনের কারণে কেটে গেছে বা আলগা হয়ে গেছে কিনা, এই জিনিসগুলো দেখতে হবে। এরপরে আমাদের যেটা আছে যে এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে মাঝে মাঝে, বিভিন্ন সময়ে দেখতে হবে। দেখে যদি আবর্জনা আটকে যায় বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে এই আবর্জনা বেশি ভার বহন করতে পারে না, অনেক সময় এটাকে আমাদেরকে পরিষ্কার করতে হয়। তো যদি পরিষ্কারের অনুপযোগী হয়ে যায় তখন এটাকে চেঞ্জ করে ফেলতে হবে। এরপরে আমাদের ট্যাঙ্কস থেকে ড্রেন কনডেনসেট করতে হবে। এখানে এই জিনিসটা পরিষ্কার রাখতে হবে। ট্যাঙ্কের ভিতর থেকে যে জিনিসটা আমরা পাচ্ছি সেই জায়গাগুলো যাওয়া আসার রাস্তাকে ক্লিয়ার রাখতে হবে। এরপরে কম্প্রেসারের যে ফুয়েল ট্যাঙ্কে আমাদেরকে পরিষ্কার করতে হবে, প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে। ফুয়েল ট্যাঙ্কে ফুয়েলের যে বিভিন্ন অপদ্রব্যগুলো যখন জমা হয়ে যায় তখন ফুয়েলের একটা অংশ আর কাজ করে না। দেখা যায় যে আমার ফুয়েল ভরা রাখছি 1 ঘন্টা চলবে, তখন আবার ওই ফুয়েলটা ঠিকমতো কাজ না করার কারণে একটা জায়গায় যদি ময়লা জমে যায় ট্যাঙ্কের ভিতরে, তাহলে আধা ঘন্টায় আমার ফুয়েল শেষ হয়ে যায়। সেক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্কে প্রতিনিয়ত পরিষ্কার করা। এছাড়া এয়ার কম্প্রেসারের যে শাট অফ সিস্টেম, এটাকে আমাদেরকে পরীক্ষা করা এবং দেখা যায় বিভিন্ন সময় নিজেরই বন্ধ করতে পারে কিনা দেখা, ও বিভিন্ন জায়গায় গরম হয় এই জিনিসগুলো দেখা, যে গরম কেন হচ্ছে এটাকে পরীক্ষা করে পরিবর্তন করার চেষ্টা করা এবং নিয়মিত ইন্সপেকশানে রাখা। এরপরে কিছু কিছু ক্ষেত্রে তেল ব্যবহার করা হয়, এই তেল পরিবর্তন করা সময়ে সময়ে মাঝে মাঝে যে তেলগুলো ব্যবহার অনুপযোগী হয়ে যায়, দেখা যায় যে যেমন আমরা সহজ জিনিস দেখো তোমরা, এটা কম্প্রেসার অয়েলটা কাজ করতে করতে একটা টাইমে কি হয়, তার গুণাগুণ হারিয়ে ফেলে। এই জন্য এই তেলটাকে মাঝে মাঝে পরিবর্তন করতে হয়, চেঞ্জ আউট অফ দ্য অয়েল। এরপরে এয়ার এবং অয়েলের একটা সেপারেটর থাকে কম্প্রেসারের মধ্যে, সেটাকে মাঝে মাঝে চেঞ্জ করা, কারণ দুই দিক থেকে যখন ময়লা জমে যায় তখন ওই সেপারেটরটা আর কাজ করতে পারে না, নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, ফুটা হয়ে যেতে পারে। সেজন্য এটাকে মাঝে মাঝে চেঞ্জ করা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। এছাড়া রেগুলার মেন ইকুইপমেন্টগুলোকে ইন্সপেকশন করা, পরিদর্শন করা, যাতে এটাকে সকল অংশে সঠিকভাবে কাজ করতে পারে। এরপরে আমরা যে দেখি পাম্প খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটাকে পাম্প রক্ষণাবেক্ষণ কর্মসূচিতে সাধারণত পাম্পের কার্যকারিতা পর্যায়ক্রমিক চেক করা, এটাকে পরিদর্শন, বেয়ারিং এবং জয়েন্টগুলোর লুব্রিকেশন অন্তর্ভুক্ত থাকে। এরপরে ইনস্টলমেন্টের সাথে সাথে ওর একটা নির্দিষ্টভাবে পরীক্ষা করার ব্যবস্থা থাকা, প্রতিনিয়ত যে একটা পরিদর্শন রিপোর্ট, পাম্পের আজকের ডাটা এটা, সে কতটুকু পানি সরবরাহ করছে বা তেল সরবরাহ করছে বা যার জন্য সেটাকে ব্যবহার করা হচ্ছে তার ক্ষমতা চেক করা, বিভিন্ন ডাটা চেক করা তার। এরপরে কোথাও কোনো লিক আছে কিনা এটাকে পরীক্ষা করা, লিক থাকলে সাথে সাথে সেটাকে মেরামত করার ব্যবস্থা করা।
এরপরে অস্বাভাবিক শব্দ হচ্ছে কিনা, কারণ অধিক শব্দ হওয়া ভালো নয়। যে শব্দ অনেক ক্ষেত্রে বিভিন্ন ত্রুটির কারণে হতে পারে, ক্লাঙ্কিং বা ক্রাঞ্চিং শব্দ হতে পারে। এরপরে জিন্ন বেয়ারিংয়ের ক্ষেত্রে একটা পপিং শব্দ হয়। তো এক্ষেত্রে এই শব্দগুলো যখন হয়, তখন অতিরিক্ত যখন শব্দ হয়, সে শব্দগুলোকে আমাদের খেয়াল করা। অস্বাভাবিক শব্দ যেটা যেটা পাম্পের স্বাভাবিক শব্দ নয়, সেই শব্দগুলো বুঝতে হবে যে কোনো না কোনো জায়গায় প্রবলেম হওয়ার কারণে এটা হচ্ছে। সেই শব্দগুলো যখন দেখা দিবে, তখন সাথে সাথে এটাকে রক্ষণাবেক্ষণের আওতায় নিয়ে আসা। এরপরে কম্পনের ক্ষেত্রে এরকম স্বাভাবিক কম্পন ঠিক আছে, একটু হয় কম্পন কম্প্রেসর চালালে, কিন্তু অধিক কম্পন হলে এটাকে ভারসাম্যহীনতা খেয়াল করতে হয়, অ্যালাইনমেন্ট দেখতে হয়। বিভিন্ন কারণ হতে পারে বেশি কম্পন, যে ইম্পেলারের ভারসাম্যহীনতা, পাম্প এবং মোটরের ক্ষতি, এবং এর সাথে মিস অ্যালাইনমেন্টও কারণেই বেশি কম্পন হতে পারে। সেজন্য এই জিনিসগুলো খেয়াল করলে আমাদের এই কম্পনও আমরা এড়িয়ে যেতে পারবো। এছাড়া মরিচা আছে কিনা পাম্পের কেসিং এবং পাইপ ওয়ার্কের মরিচাগুলো আমাদের চেষ্টা করা রোধ করার জন্য। এই মরিচা পড়লে সাথে সাথে সে জায়গা পরিষ্কার করা অথবা মরিচা রোধের ব্যবস্থা করা। এরপরে অতিরিক্ত গরম যাতে না হয় সেদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখা। গরম বেশি হলে বোঝা যাবে যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে। গরম স্বাভাবিক থাকলে কিছু গরম হতে পারে, কিন্তু সেটা নর্মাল। বেশি হলে বোঝা যাবে যে সেখানে কোনো প্রবলেম হচ্ছে। এরপরে এর ভিতরে ক্লগিং বলতে এখানে সলিডের উপস্থিতি বোঝা যায়, যে কোনো ভাল্বকে আটকে রাখে, যে কোনো সলিড আয়রন বা অন্য কোনো স্পেয়ার অংশ বা কোনো চিপস আটকে গেলে অনেক সময় তার চলাচল বন্ধ হয়ে যায়, ভাল্ব বন্ধ হয়ে যায়। তো এই জিনিসটাও এখানে খেয়াল করে এই জিনিসগুলো পরিষ্কার রাখার চেষ্টা করা। তো এই অধ্যায়ের তোমাদের এই আজকের যে বাড়ির কাজ, সেটা হচ্ছে ব্রেকডাউন রক্ষণাবেক্ষণ বলতে কী বোঝায়, হাইড্রোলিক কেনের গঠন কার্যপ্রণালী বর্ণনা করো, সময়ভিত্তিক বয়লার পরিদর্শন পদ্ধতি ব্যাখ্যা করো, একটি পাম্পের সাধারণ রক্ষণাবেক্ষণ বর্ণনা করো এবং একটি কম্প্রেসারের রক্ষণাবেক্ষণ লিখো। আর এই ভিডিওটি তোমরা পুনরায় দেখতে চাইলে পাবে skills.gov.bd/dta এবং www.facebook.com/skills.gov.bd। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।